শুভ নববর্ষ, নতুন বছর, নতুন গল্প আর নতুন ভালোবাসার গন্ধে ভরা এক বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছি আমি নির্জনা নুসরাত। পহেলা বৈশাখ মানেই রং, উৎসব আর মনের ভেতর এক টুকরো নতুন সূর্যোদয়। আর এই দিনেই মুক্তি পেয়েছে এক ভিন্ন স্বাদের ওয়েব ফিল্ম চা গরম। পাহাড়ি তথা চা শ্রমিকদের প্রেক্ষাপটে তৈরি এই গল্পে আছে সম্পর্ক, অনুভূতি আর এক কাপ ধোয়া ওঠা চায়ের উষ্ণতা। এই চায়ের আড্ডায় আজ আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি আছেন। আমার হাতের বামই আছেন পার্থ শেখ এবং আমাদের সাথে আছেন সাফা কবির। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। উৎসবের আমেজ যেহেতু বিরাজ করছে, উৎসবের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। পহেলা বৈশাখ তো চলে এলো, কার মধ্যে কেমন অনুভূতি কাজ করছে, পহেলা বৈশাখ নিয়ে কেমন এক্সাইটমেন্ট কাজ করছে? বলো ইটস ওকে। না লেডিস ইটস ওকে প্লিজ। অনেস্টলি এবারে পহেলা বৈশাখটা আমার জন্য অনেক বেশি আনন্দের, বিকজ এই পহেলা বৈশাখে আমার একটা ওয়েব ফিল্ম রিলিজ পেয়েছে চা গরম। সো একটা কাজ আসলে না এটার আনন্দ অন্যরকম কাজ করে, যে আসলে উৎসব ছাড়াও আসলে আমি দর্শককে এন্টারটেইন করছি থ্রু মাই ওয়ার্ক। এটার জন্য আমার আসলে এবার পহেলা বৈশাখে আনন্দটা আরও বেশি এবং আরও বেশি, বিকজ এখন এবার দেখলাম যে প্রচুর পরিমাণে অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, সবাই আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক মতো পহেলা বৈশাখ উদযাপন করছে। সো এর জন্য আরও বেশি ভালো। হ্যাঁ, অন্যান্য বছর তুলনায় কিন্তু এবার আসলে উৎসব আয়োজন আরো বেশি, অনেক বেশি। পার্থ, আপনার কাছে শুনতে চাই। না অবশ্যই এই দিনটা আর কি প্রত্যেকবারই পয়লা বৈশাখে অনেক কিছু করা হয়, ডিফারেন্ট ফাংশনসে যাওয়া হয়, ডিফারেন্ট কালচারাল ইভেন্টসে যাওয়া হয়। এর একটা ডিফারেন্ট কারণ এটা আমাদের আর কি ফার্স্ট আর কি টাইম আর কি আমার জন্য আর কি ফার্স্ট টাইম এই ডেটটাতে হচ্ছে একটা ফিল্ম রিলিজ পাচ্ছে, ওয়েব ফিল্ম যদি আমরা বলি। সো এটা ভীষণ এক্সাইটমেন্টের, অফকোর্স আমি অনেক এক্সাইটেড। আমি ইন জেনারেল এক্সাইটেড থাকি না, আই এম নট an excited person in general, but this time it's very different for me. শৈশবের গল্পও শুনতে চাই। কার শৈশব কেমন কেটেছে? শৈশবে আসলে পহেলা বৈশাখের স্মৃতি কেমন ছিল? কি কি করা হতো? আমি তো যেতাম মেলায়। আমার ম্যাক্সিমাম নাগরদোলা থেকে শুরু করে একটু আচার খাওয়া থেকে শুরু করে যা যা হাবি যাবে আর কি। আমি অনেক বেশি আর কি দুষ্ট ছিলাম, তো অনেক দৌড়াদৌড়ি করতাম মেলায় আর কি। মেলায় হারিয়ে যাওয়া বাচ্চাটা হয়তো আমি ছিলাম। আচ্ছা, ছোটবেলায় দুষ্ট ছিলেন, এখন আর নেই, এখন আপনার এক্সাইটমেন্টই কাজ করে না, এখন আর এক্সাইটেড হন না না না, অফকোর্স এক্সাইটেড। আমি কেন এক্সাইটমেন্ট কাজ করবে না কেন? অফকোর্স আই এম ভেরি এক্সাইটেড। সো থাকে না উইথ টাইম আসলে যে ছোটবেলায় যে মেলায় যাওয়ার যে মজাগুলো থাকে, ফ্রেন্ডসদের সাথে আড্ডাদের যে মজাগুলো থাকে, ওভার দ্য টাইম একটু একটু কমে আসে। আবার হয়তো এক্সাইটমেন্টে একটা লাইফের একটু স্টেবিলিটি আসলে তারপর হয়তো বা আবার বাড়ে। সো ওই ট্রানজিশনাল পিরিয়ডটা হয়তো বা ছিল, বাট দিস টাইম ইটস ভেরি ডিফারেন্ট ফর মি। সাফার কাছে শুনতে চাই, শৈশব কেমন ছিল, শৈশবের পহেলা বৈশাখ? আমার কাছে ছোটবেলা থেকে পহেলা বৈশাখ খুবই এক্সাইটিং লাগতো, কারণ আমার কাছে মনে হতো যে যে সাদা লাল কাপড় পরাটা এটাই একটা কেমন যেন মানে ব্রাইট রং, ব্রাইট মানে সবকিছু খুব ব্রাইট মনে হতো। এবং আমি ছোটবেলায় যেটা খুব বেশি করতাম, একটা কাপড় কেনা হতো, বাট ওটার মধ্যে আমার নতুন কিছু অ্যাড করতে হতো, সেটা কড়ি হোক বা একটু চুমকি হোক বা লেস হোক, যেটা আমি নিজে অ্যাড করতাম। তো আমি আবার নিজে পয়লা বৈশাখের ড্রেসে নিজে প্রিপেয়ার করতাম। এবং একটা টাইমে এটাও ছিল যে আমি মাটি দিয়ে নিজের গহনা নিজেই বানাতাম, কারণ আমি আসলে ক্রাফটিংয়ের কাজ করতে খুব পছন্দ করতাম ছোটবেলা থেকে। তো দেখা যেত হচ্ছে বাসার বাহিরে আম্মু খুব একটা বেশি বের হতে দিত না, তো নিজে বাসায় বসে করতাম। আর আমরা সব পুরো ফ্যামিলি সব একসাথে থাকতাম, আমার ফুপি, চাচু অ্যান্ড এভরিবাডি। তো আমাদের জন্য বাসার উৎসবটা অনেক বেশি বড় ছিল, যে সকালবেলা সব ফ্যামিলি মেম্বার একসাথে বসে আমরা পান্তা ইলিশ খাবো, দেন দুপুরবেলা বিকালবেলা হয়তো বা কোথাও ঘুরতে যাবো বা বাড়ি থেকেও আসবে। সো এই আনন্দগুলো অনেক বেশি হতো। পার্থর কাছে শুনতে চাই যে শৈশবের এমন কোনো মজার স্মৃতি আছে কিনা? আমার একবার ছিল যে আর কি ছোটবেলায় কি হতো, আমার একটা মামা ছিলেন, মামা সে আমাদেরকে ঘুরাতে নিয়ে যেত। মা সবসময় বেরোতে পারতেন না, কারণ অনেক মেলার মধ্যে অনেক আর কি থাকে না, অনেক ভিড় থাকে সবকিছু বলে। তো আমার ওইবার আর কি বেশ মেলা দেখতে ইচ্ছে করতেছিল। তো ধানমন্ডি 8 নম্বরের দিকে রবীন্দ্র সরোবরের দিকে মেলা হতো সব সময় আগে। তো বেশ আগের কথা বলছি, এখন থেকে মনে হয় 15 বছর আগের কথা হবে, 15 থেকে 18 বছর আগের কথা। তখন একবার এরকম মেলায় গিয়ে হারিয়ে গিয়েছিলাম। যে হারিয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ। সো এরকম আমি বাসা তখন আর কি চিনতাম, বাট পুরোপুরি চিনতাম না। সো আমি বলছি যে আমাকে রিক্সাওয়ালা মামাকে বলছি যে আমাকে এই পর্যন্ত আর কি নামাই দেন। পরে যে আমি আর কি একা একা বাসায় ফিরছিলাম, বাট আমাকে মেলা চিনে হ্যাঁ হ্যাঁ বয়স কিরকম ছিল ওটা মনে নাই। বয়স অনেকই ছোট ছিল, ভালোই ছোট ছিল, বাট কি সাহসী। হ্যাঁ, বাচ্চাটা হারিয়ে গেছে, আবার কি খুঁজে নিয়ে বাড়িতেও পৌঁছে গেছে। না ওই জায়গা থেকে তো আর কি তখন আমরা সবাই লাল পাঞ্জাবি পরে গেছিলাম আমার মনে আছে। আচ্ছা, সো এটা অনেক ইন্টারেস্টিং একটা মেমরি ছিল। আচ্ছা, বাসায় নিশ্চয়ই অনেক টেনশন করছিল, আপনি যখন ফাইনালি পৌঁছালেন বাসায় কেমন রিঅ্যাকশন ছিল? তারা তো ভেবেছে গেছে আর আসবে না। না আর কি এরকম না, but আর কি আমাকে আর কি
ভুলি কম, রাস্তা ভুলি কম। মেলার আয়োজনের কথা শুনছিলাম, মেলার কথা শুনছিলাম, নতুন জামার কথা শুনছিলাম, আরেকটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে পয়লা বৈশাখের বিশেষ খাবার। পয়লা বৈশাখ যেহেতু চলেই এসেছে, আজকেই পয়লা বৈশাখ, সকালে আসলে কি খাওয়া হয়েছে? পান্তা ইলিশ কি খাওয়া হয়েছে কিনা আসলে সত্যি করে জানতে চাই। হ্যাঁ, অবশ্যই খাওয়া হয়েছে। পান্তা ইলিশ, ভর্তা, ডিম ভাজা, তারপর শুকনো মরিচ দিয়ে আর কি পুরোটা মেখে, তারপর আমার পান্তা ইলিশটা আর কি খেতে ভালো লাগে, খুবই ইন্টারেস্টিং লাগে। সো সকালে খুবই ভালো একটা মিল খাইছি বলতে পারেন। সাফার কাছে শুনতে চাই। আচ্ছা, সেলিব্রিটিরা কি এটা করে আসলে? এটা কিন্তু জনমনের প্রশ্ন। এই যে শুকনো মরিচ দিয়ে খাওয়া, এটা হচ্ছে সেলিব্রিটিরাও করে? বাহ। না, এটা সেলিব্রিটিরা এখানে মানুষ না, সো আর কি এটা কি আর কি স্পেশাল কোনো ক্রিয়েচার? সাধারণ মানুষের কাছে তো একটু মনে হয় যে ও তাহলে ওরা মনে হয় এটা করে না, ওরা হেলথ কনসিয়াস। এটা ইটস মোর অফ লাইক আ প্রফেশন টু আস। মানুষ যদি জানতো আমরা যে প্রতিদিন ভাত খাই, and অনেক ভাত খাই। তাহলে তো এই কোশ্চেনটা ওঠে যে এই যে প্রতিদিন ভাত খান, তারপরও আসলে এই যে মেনটেন করেন কিভাবে, এই যে সৌন্দর্য বা এইরকম ওয়ার্কআউট করতে হবে আর কি। অফকোর্স ওয়ার্কআউট। আর আসলে সত্যি কথা বলতে আমাদের কাজটা আসলে ফিজিক্যালি এত ধকল যায়, ফিজিক্যালি মেন্টালি, এটা এমনিতেই ওয়ার্কআউট হয়, বাট ক্যালোরিজ বার্ন হয়ে যায়। অফ ডেজে ডেফিনেটলি ওয়ার্কআউট করা হয়। তাহলে ফিরে যাই যে সকালে আসলে কি খেয়েছেন, সকালে কি পান্তা ইলিশ খাওয়া হয়েছে কিনা? আমার কাছে মনে হয় ইলিশ ছাড়া আমার শুভ নববর্ষ আসলে ইনকমপ্লিট। ইলিশ আমার খেতে হবে, অ্যান্ড বিং আ ইলিশ প্রেমী, আমি 12 মাসই ইলিশ খাই। সো নববর্ষের দিন আলাদা করে মনে হয় ইলিশটা সবার আগে খেতে হবে। সো পান্তা, অনেস্টলি যদি আমি বলি, আমি পান্তার খুব বড় একটা ফ্যান না, বাট ইলিশ মাছ ভর্তা ভাত এটা আমার খেতেই হবে। এটা হচ্ছে সকালবেলার আমার খাওয়া। সেটা খাওয়া অলরেডি হয়ে গেছে, বাট এবার ইন্টারেস্টিং যেটা হয়েছে, আমি আসলে পান্তা ভাত মাখিয়ে আসলে মজা করে খেতে পারতাম না। আমার একটা ফ্রেন্ড আমাকে শিখিয়েছে যে পান্তা ভাত আসলে মজা করে মাখিয়ে কিভাবে খেতে হয়। আমার মনে হচ্ছে এখন থেকে আমি পান্তা ভাত খাওয়া লাইক করবো। আপনাদের আসন্ন সিনেমা আসছে, এসে পড়েছে অলরেডি, আমরা জানি। চা গরম নামটা কিন্তু খুব একটু অদ্ভুত না? এই চা গরম নামটা আসলে বিশেষত্ব কি? এই নামটা কেন? চা গরম নামটা রাখা হয়েছে কারণ এই আমাদের যে কাজটা বের হচ্ছে চা গরম, এটা হচ্ছে চা শ্রমিকদের জীবন নিয়ে, মানে তাদের লাইফটাকে আমরা আসলে পোর্ট্রে করার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম চা বাগান বলতে সবার প্রথম আসলে মাথায় কি আসে? চা, রাইট? অ্যান্ড আমার কাছে মনে হয় বাঙালির একটা অন্যরকম ঐতিহ্য হচ্ছে এক কাপ চা। আমরা কিন্তু কারো বাড়িতে গেলে সবার আগে কিন্তু চা অফার করি। হ্যাঁ, আবার দেখা যায় হচ্ছে এমন হয় যে খাওয়ার পরেও কিন্তু আমাদের একটা ক্রেভিং হয় যে এক কাপ চা খেলে খুব ভালো লাগতো। সো আসলে চা বাগানের মানুষজনকে নিয়ে যে গল্পটা করা হয়েছে, দ্যাটস ওয়াই এক কাপ চা, এবং তার উষ্ণতা তো আছে এই গল্পের মধ্যে। সাফা বলছিলেন যে গল্পটা আসলে চা বাগানকে কেন্দ্র করে, সেখানকার জনজীবন নিয়ে, মানুষের চা শ্রমিকদের গল্প। তো এই চা বাগান নিয়ে তো আসলে আগেও বেশ কিছু কাজ হয়েছে, সিনেমা, নাটক হয়েছে। এবার এই ওয়েব ফিল্মে আসলে আমরা নতুন কি দেখতে পাবো? এই গল্পে আমি এতটুকু বলতে পারি যে অনেক কাজ হয়েছে, বাট এই গল্পে অনেক ডিফারেন্ট ভাবে আসলে চা বাগান এবং চা বাগানের মানুষজনকে দেখা যাবে, যেগুলো আমার কাছে মনে হয় আগে কোনো কাজের মাধ্যমে এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়নি। সো ইটস আ হোল নিউ এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স করা উচিত। আচ্ছা, যখন আপনারা সেখানে শুটিং করছিলেন, সেখানে আসলে যারা আসলে চা শ্রমিক, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? তাদের আপনি মাত্র বললেন যে তাদের জনজীবন আসলে ফুটে উঠবে ফিল্মে, তাদের সাথে কথা বলেছেন কিনা? তাদের জীবন আমরা আসলে বাইরে থেকে যেমন দেখি কতটা ডিফারেন্ট, বা তাদের আসলে তাদের সাথে কথা হবে মানে কি, আমরা তাদের সাথে ছিলাম, তাদের সাথে আমরা খেয়েছি, বসেছি, উঠেছি, থেকেছি, তাদের বাড়িতে যেও থেকেছি, তাদের সাথে শুটিংও করেছি। এই অভিজ্ঞতাটা কেমন? It's a very different feeling. They were very natural. আমি যেটা বলবো যে থাকে না যে আর কি বিজ্ঞান অ্যাক্টর, আমাদের অনেক কিছু মাথায় নিয়ে আমরা একটা ক্যারেক্টার পোর্ট্রে করে সব কিছু হয়, বা একটা ক্যারেক্টার জার্নি মাথায় রেখে আছে, ঠিক আছে এখানে কি হবে বা ওখানে কি হবে, আমরা অনেক কিছু আর কি পিসে, অনেক ক্যালকুলেশন থাকে, অনেক কিছু থাকে। বাট যখন আর কি তাদেরকে ডিরেক্ট করতেছিল, দে ওয়ার ভেরি ন্যাচারাল। থাকে না তাদেরকে কোনো আর কি ডিরেকশন ওরকম একটা দিতে হয় নাই, তাদেরকে বলে দেওয়া হয়েছে, দে ওয়ার ভেরি ন্যাচারাল। অ্যান্ড থাকে না, আমার একটা সিন আছে এটার মধ্যে, আপনি দেখলে দেখবেন যে একটা চা ভর্তা খাওয়ার একটা সিন আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা সিকোয়েন্স এটা আমার হচ্ছে, আমার পার্সোনালি আমার হচ্ছে পছন্দের একটা সিন। সো ওই জায়গাতে থাকে না যে সবার সাথে কথা বলতেছিলাম, ইনফ্যাক্ট আমার থেকে তারা বেশি স্পন্টেনিয়াস ছিল ডায়লগ ডেলিভারিতে এন্ড এভরিথিং। এন্ড আই ওয়াজ প্রিটি মাচ শকড যে আর কি তাদের অনেক পটেনশিয়াল আছে। চা বাগানের প্রত্যেকটা মানুষের দে আর ভেরি লাইক, থাকে না তারা অনেক পটেনশিয়াল, অ্যান্ড তাদেরকে যদি একটু গাইড করে রাইট ট্র্যাকে ফালানো যায়, তারা লাইফে অনেক ভালো করবে আর কি। তাদের মাইন্ড অনেক শার্প। যেমন আমি এগ্রি করবো হয়তো এই কথাটাই, যে আর কি থাকে না প্রত্যেকটা মানুষই অনেক প্রিসাইজ, তারা কি করতেছে না করতেছে তাদের ডে টু ডে লাইফে।
অ্যান্ড সব কিছু মিলে আর কি ইট ওয়াজ আ ভেরি লাভলি এক্সপিরিয়েন্স ফর মি। তাহলে তো নিশ্চয়ই খুব মজার অভিজ্ঞতাও আছে আসলে তাদের সাথে। শুটিং এর যদি কোনো এরকম মজার অভিজ্ঞতা থাকে সেই সম্পর্কে একটু শুনতে চাই। তাদের আর কি আমরা যে সেটটা শুট করছি তারা একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলে, আই থিঙ্ক ওই ল্যাঙ্গুয়েজটা তারা প্রপারলি বাংলায় কথা বলে না, একটু একটু অনেক কিছু মিক্সড তাদের একটা ল্যাঙ্গুয়েজ, সো একটু বুঝতে সিলেটি কষ্ট সিলেটি হয়। টোনে না না সিলেটি সিলেটি না, প্লাস আর কি আসামিজ বলতে পারি, দেন আর একটু একটু হিন্দি বলা হিন্দি যায়, বা- হালকা একটু টাচ, নট এক্স্যাক্টলি, আবার একটু আধা ভাঙা বাংলা, হ্যাঁ। তো সবকিছু মিলিয়ে সো তাদের সাথে কথা বলাটা একটু টাইম লাগে বুঝতে, বাট আমার কাছে মনে হয় প্রথম কদিনের পর আমরা বুঝে গেছি যে আসলে কি বোঝাতে বা চাচ্ছে। আসলে এই যে বললেন যে বুঝেই যেহেতু গেছেন তাহলে তো আপনাদের একটু অভ্যাস হয়ে যাওয়ার লাইক কথা। যে আর কি একটা ডায়লগ ছিল তাদের যে আমার সাথে ব্যাট কে খাইয়ে, হ্যাঁ বা আর কি থাকে না আর কি কি যেন ছিল, এটা পুরোপুরি হিন্দিও ছিল না। হ্যাঁ না সো আমি ভুলে গেছি এটার ওদের একটা আর কি এটাকে বলে যে এই ডায়লগটা কি, সো এটা বলে আমার সাথে ব্যাট কে খাজিয়ে তো বহুত বহুত ঝাল আছে, বা আর কি থাকে না যে মানে অনেক ঝাল। হ্যাঁ অনেক ঝাল এটা বলেছে। বাট So, ওই মানুষগুলোর আমার কাছে মনে হয়েছে যে ওনাদের কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখে এসেছি। কোন অর্থে আমি যদি বলি সেটা হচ্ছে যে আমাদের লাইফে তো আসলে অনেক ঝামেলা, অনেক চিন্তা ভাবনা, অনেক চাপ, অনেক কিছু থাকে। আমরা কিন্তু অনেক কিছুর মধ্যে অনেক সময় ভালো থাকতে ভুলে যাই বা হাসতে ভুলে যাই। তারা এমন একটা জায়গায় আছে, দ্যাট ইজ আমি বলবো এখনো তারা অনেক জায়গা থেকে অনেক সুবিধা বঞ্চিত, অ্যান্ড অনেক কষ্ট। এমন একটা জায়গা যে জায়গাটাতে কোনো নেটওয়ার্ক নেই, এমন একটা জায়গা যেখানে কোনো হসপিটাল নেই, এমন একটা জায়গা যেখানে কোনো স্কুল নেই ঠিকঠাক মতো, কিন্তু তারা কিন্তু প্রতিদিন তাদের কাজ করে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, ভালো থেকে যাচ্ছে। এবং আমি প্রত্যেকটা মানুষকে দেখেছি এত কিছুর মধ্যেও, রোদের মধ্যে ওরা চা পাতা কুড়াচ্ছে, অ্যান্ড আমরা যখন যাচ্ছি এই রোদের মধ্যে দেখছি তপ্ত রোদের মধ্যে ঘামছে, বাট আমাদের দেখে হেসে হেসে কথা বলছে। মানে তারা খুশি তাদের লাইফ নিয়ে। Right. মানে দে আর অলওয়েজ ওয়েলকামিং, অ্যান্ড অনেক খারাপের মধ্যে ভালো কিভাবে থাকা যায় আমার কাছে মনে হয় তাদের কাছ থেকে একটু হলেও আমি শিখে এসেছি। বাহ। আচ্ছা, এই পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ বৈশাখী আড্ডা, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত বৈশাখী আড্ডায়। আচ্ছা, এ পর্যায়ে একটু আপনাদের চরিত্র নিয়ে শুনতে চাই, কার চরিত্র আসলে কেমন। সাফার কাছেই প্রথম জানতে চাই যে এই যে আপনি বলছিলেন যে দুর্গম এলাকায় শুটিং এবং আপনার চরিত্রটাও আপনার অন্যান্য চরিত্রের থেকে একটু আলাদা ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল আসলে এই চরিত্র অভিনয় করা? আমার চরিত্রের নাম হচ্ছে এখানে আইরিন। প্রফেশনালি আমি একজন ডক্টর, ইন্টার্ন জাস্ট কমপ্লিট করে আমি প্র্যাকটিসের জন্য ঢুকেছি। আর যদি খুবই শর্ট করে বলি, আইরিনের ক্যারেক্টারটা এই গল্পে হচ্ছে একটা আলোর প্রতীক, যে আসলে মানুষকে পথ দেখায়। সে শুধু নিজের জন্য না, মানুষের জন্য দরজা খোলার চেষ্টা করে। এবং আমার কাছে মনে হয় যে এই ক্যারেক্টারটা করে আমি এত তৃপ্তি পেয়েছি, এবং আমি চাই যে এই কাজটা দেখে এরকম আরো অনেক আইরিন বের হয়ে আসুক, যারা সেরকম নন্দিনীর জন্য অনেক দরজা খুলে দিবে। পার্থর জন্যও থাকছে একই কোশ্চেন, এই চরিত্রের জন্য কোনো বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে কিনা বা কতটা চ্যালেঞ্জিং ছিল? আমার চরিত্রের ব্যাপারে যদি আমি বলি, আমার চরিত্রের নাম মিঠু, অ্যান্ড মিঠু ইজ ভেরি কেয়ারলেস ইন জেনারেল ইন লাইফ, অ্যান্ড মিঠু আইরিনের কেমিস্ট্রিটা অনেক বেশি ইন্টারেস্টিং, যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন। অ্যান্ড ও সব কিছু নিয়ে মোরালেস ড্যাম কেয়ার থাকে না, অ্যাবাউট লাইফ, কী করবে না করবে জীবনের সব কিছু মিলায়। হচ্ছে প্রফেশন আর কি আর্কিটেকচার নিয়ে ও পড়াশোনা করছে, বাট ওর শেষ করার হচ্ছে কোনো আর কি ইচ্ছা নেই না আর কি, সে করতেছে আর কি, ইজ মোর ইনটু আর কি লাইক ভাই ব্রাদার যারা আছে কোথায় কি চলতেছে না চলতেছে আর কি, কেয়ারফ্রি। সো ওই জায়গা থেকে একটা সুন্দর একটা জার্নি আছে। অ্যান্ড আমাদের যে আরেকজন চরিত্র আছে নন্দিনীকে তার আর কি গোলে পৌঁছানোর জন্য যে আর কি যে ব্যাপারটা থাকে সেটা আসলে আর কি মিঠু, আমি যদি বলি সহজ কথায়, সে হচ্ছে জাস্ট অ্যানাদার হিউম্যান বিং আর কি। এবার চরিত্র সম্পর্কেও শুনতে চাই। সাফা বলছিলেন যে আপনার চরিত্রের নাম হচ্ছে আইরিন, তো আইরিন সম্পর্কেও শুনতে চাই, এবং বাস্তবের সাফার সাথে আইরিনের আসলে কতটা মিল আছে বা অমিল আছে? আইরিনের সাথে আমার
একটা জায়গায় মিল আছে, সেটা যদি আমি বলি সেটা হচ্ছে চা বাগান নিয়ে। আমি চা বাগানে এর আগে প্রচুর শ্যুট করেছি, ইভেন আমি একজন চা শ্রমিকের ক্যারেক্টারেও চা বাগানে শ্যুট করেছি। তো এতদিন পর্যন্ত চা বাগানে যখন শ্যুট করেছি আমার কাছে মনে হয়েছে যে এই তো যখন রোমান্টিক সিন করতাম ব্যাকগ্রাউন্ডে চা বাগান থেকে তো খুব সুন্দর লাগতো, আমরা কোনো রোমান্টিক শটস দিচ্ছি বা খুব মজার কোনো সিকোয়েন্স করছি বা ঝগড়ার কোনো সিকোয়েন্স করছি। যখন চা শ্রমিকের ক্যারেক্টারটা করি তখনও চা শ্রমিকের একটা সারফেস লেভেলের জীবনী নিয়ে আমার কাছে মনে হয় কাজ করেছিলাম। কিন্তু এই কাজটা করে আমি আসলে চা বাগানের ডেপথটাতে আসলে বুঝতে পেরেছি। মানে আমার কাছে মনে হতো যে এতদিন চা বাগান ছিল হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে, এইবার এই গল্পের মাধ্যমে চা বাগান হচ্ছে ফ্রন্ট লাইনে, আমি আছি পাশে। সো ওই জায়গা থেকে আমি আসলে চা বাগানের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। অ্যান্ড আমার সাথে আইরিনের সাথে যেটা মিল, যেহেতু আমিও কখনো চা বাগানের ডেপথটা বুঝতে পারিনি, ভেতরকার গল্পটা বুঝতে পারিনি বা এই মানুষগুলো সম্পর্কে জানতে পারিনি, তেমনটি আইরিনও কিন্তু শহর থেকে যাওয়া একটা মানুষ যার আসলে চা বাগানের ব্যাপারে কোনো ধারণা নেই। সে কিন্তু ওখানে যে এক্সপ্লোর করে এবং রিয়েলাইজ করে। সো আই থিঙ্ক এই দুটো জায়গায় আমার সাথে এবং আইরিনের সাথে অনেক মিল। বাহ, আচ্ছা আপনি যেমন বলছিলেন যে আগে আপনি চা বাগানে অনেক শুট করেছেন, সেগুলো ছিল গ্ল্যামারাস, মানে রোমান্টিক শট ছিল। এখন এবার আপনার চরিত্রটা কিন্তু আমার মনে হচ্ছে যে তেমন খুব একটা আমি গ্ল্যামারাস। চা শ্রমিকেরও একটা ক্যারেক্টার করেছি, কিন্তু বললাম না জীবনীটা খুবই সারফেস লেভেলে ছিল, মানে তখনও আসলে এত ডেপথে আমি আসলে বুঝতে পারিনি। ও ওয়াও, আচ্ছা এই যে ইন ডেপথ যেটার কথা বললেন, এই চরিত্রটা করা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? একে তো দুর্গম এলাকা, আবার আপনার জন্য আসলে এই যে এই ধরনের চরিত্র যেখানে চা বাগান আসলে ফ্রন্ট লাইনে, আপনি সাইড লাইনে, কতটা চ্যালেঞ্জিং ছিল? কি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা শুটিং সেটে? আমাদের শুটিংয়ে তো অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়েদার অ্যান্ড সব কিছুর সাথে অ্যাডাপ্ট করে শুটিংটা করা। এটা আমার কাছে মনে একটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। অ্যান্ড এই কাজটা করতে যে আসলে অনেক কিছু ফেস করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো আমি খুবই ডিরেক্টর আর্টিস্ট। আসলে আমাকে আমার ডিরেক্টর যে পথ দেখান আমি সেই পথে চলার চেষ্টা করি। সো আমি আসলে এখানে যা হয়েছি টোটালি তার গাইডলাইনেই হয়েছি, বাকিটা আমার কিছু আছে, বাকিটা দর্শক দেখবে। মানে আমি বলছি যে কোনো আসলে চ্যালেঞ্জিং বা মজার অভিজ্ঞতা আসলে শুটিং সেটে ছিল? মজার অভিজ্ঞতা অনেক আছে, মজার অভিজ্ঞতা বললে শেষ হবে না। যেমন একটা মজার অভিজ্ঞতা আমি বলি, এটা শুটিং এর টাইমে না, শুটিং এর বাহিরে। আচ্ছা। সো চা বাগানে কোনো নেটওয়ার্ক নেই, আমরা একটা টিলার উপরে একটা বাংলোর মধ্যে থাকতাম। সেখানে আমরা আর্টিস্টরা থাকতাম, ডিওপি থাকতো, ডিরেক্টর থাকতো, সবাই মিলে থাকতাম। তো ওখানে কোনো নেটওয়ার্ক নেই। তো আমার মা বাবার সাথে কথা বলতে হলে আমার প্রত্যেকবার আমার রুম থেকে বের হয়ে আরেকটা জায়গা থেকে বের হয়ে, একটা ড্রয়িং রুম টাইপ ছিল, ওখান থেকে বের হয়ে আবার একটা ছোট লন টাইপ, লনের থেকে বের হয়ে সিঁড়ির সামনে যে এভাবে ফোন উঁচু করতে হতো, একটু নেটওয়ার্ক আসতো, তারপর আমি ফোনে কথা বলতে পারতাম। সো আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম প্রথম দিন আমরা যখন যাই শুটিংয়ে ওখানে লোকেশনটাতে, তো আমরা একটা টাইমে দেখতে পাচ্ছিলাম, এটা একটা মজার গল্প, এটা আমি তো আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কলে পানি ছাড়ার পরে খুব লাল পানি বের হচ্ছিল। লাল পানি, হ্যাঁ। তো আমি ফার্স্টে দেখে বসে এটা কাদা পানি বের হচ্ছে, অনেকদিন পর মনে হয় কল টল ছাড়া হয়নি, সো লাইনে ঝামেলা করছে। তো ওখানকার যে একজন দাদা ছিলেন উনি আমাকে বলেছেন যে দিদি কিছুক্ষণ ছেড়ে রাখেন, লাল পানি সাদা হয়ে যাবে। লাল পানি সাদা হয়ে যাবে। আমি আচ্ছা ঠিক আছে। পানি ছেড়ে আমরা ডিনার করলাম সবাই মিলে, আমরা খেলাম। আমি ওয়েট করছি যে কখন, তখন অনেক ঠান্ডা ছিল, তো পানিটা ক্লিয়ার হওয়ার পরে পানিটাকে আমি গরম করব, তারপর আমি শাওয়ার নিব। 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, ঘুমে আমি মারা যাচ্ছি। পরদিন সকাল আর্লি মর্নিং কল টাইম, এখন আমাকে শাওয়ার করতে হবে, নিজেকে ঘুম পাড়াতে হবে, খুবই টেনশনের মধ্যে পড়ে গেলাম। সেই পানি আর কখনো সাদা হলো না, ওই পানি দিয়ে আমি গোসল করে ফেললাম। গোসল করে তো হ্যাঁ, লাল পানি, আর কোনো অপশন ছিল না, অনেক আয়রন ছিল পানিতে। তো পরদিন দেখে আমার চুলটা পুরো একদম মানে পাখির নেস্ট হয়ে গেছে। দেন আই নিড টু ফিক্স ইট। নেক্সট ডে থেকে আমাদের আসলে পানির অন্য জায়গা থেকে ঝিরি থেকে পানি এনে এনে আমাদেরকে ভরে দিত বিরান্দা, অ্যান্ড ওই পানি আমরা সবাই ব্যবহার করতাম। সো পানির অনেক বড় একটা প্রবলেম ছিল ওখানে, বাট আমি একটা ছোট ফান পার্ট বললাম। একই প্রশ্ন পার্থর কাছেও, যে মিঠুর চরিত্রে অভিনয় করা আসলে কেমন ছিল, অভিজ্ঞতা কেমন ছিল, মিঠু চরিত্রটা আসলে কেমন? আমি শঙ্কতের সাথে যখন আমার চরিত্রটা নিয়ে কথা হয় তখন উই আর ভেরি ক্লিয়ার যে আমরা কি দেখতে চাই আসলে চরিত্রটা থেকে আমরা কি বের করতে চাই, বা ওর জার্নিটা কেমন দেখতে চাই, কি হবে, প্লাস ও ইন জেনারেল হিউম্যান বিং হিসেবে কেমন। তো সব কিছু প্রিটি ক্লিয়ার ছিল, অ্যান্ড ওই জায়গা থেকে
আমি পুরোটা করে গেছি অ্যান্ড যখন মনে হয়েছে শঙ্করদার কোনো অবজারভেশনস আছে বা ক্যারেক্টারটার ব্যাপারে কোনো পার্সপেক্টিভস আছে নতুন, তখন সেটা ইনপুট করছে, দ্যাটস ইট। এছাড়া আর ওরকম কোনো ডিফিকাল্টিস ফেস করার ছিল না। চা বাগানের মানুষের সংস্কৃতি জীবনযাপন নিয়ে শুনলাম, আবারও কি শুটিং সেটে ওখানে মানে আবার ফেরা হবে কিনা? শুটিং এর যেহেতু অনেক লম্বা সময় ধরে নিশ্চয়ই শুটিং করেছেন, সেখানে কি আবার আসলে ফেরা হবে কিনা? ইনশাআল্লাহ আমাদের এরকম একটা প্ল্যান হচ্ছে যে আমরা ওখানে যাব, এবং যেহেতু ওখানে কোনো নেটওয়ার্ক নেই, তাদের স্মার্টফোন নেই, তাদের টিভি নেই, কিছুই নেই, তারা অনেকেই কিন্তু আমাদের এই ফিল্মটার মধ্যে অভিনয় করেছেন। এবং চা বাগান একটা মজার ব্যাপার আছে, এটাকে কি বলবো আমি, নাট্যমঞ্চ। সো ওখানে অনেকজন আর্টিস্ট, ডু ইউ রিমেম্বার আমাদের সাথে যে একজন চাচি শুট করলো, তারা কিন্তু নিজেদের মধ্যে তারা নাটক করেন, অভিনয় করেন নিজেরা, এবং তারা এরকম একটা প্লে করার চেষ্টা করেন। সেরকম আর্টিস্টও আমাদের সাথে কাজ করেছে, কিন্তু তারা যে আছেন, তারা এত সুন্দর অভিনয় করেছেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদের পাশে ছিলেন, এটা তো তাদের দেখার কোনো উপায় নেই। সো আমাদের খুব ইচ্ছা আমরা চা বাগানে ফিরে যাব এবং তাদেরকে এই ফিল্মটা দেখাবো। রাইট। আচ্ছা, দুজনের কি একসাথে এটা প্রথম কাজ? আমরা এর আগে একটা ফিকশন করেছি, করেছিলাম, তারপর আর তেমন কাজ করা হয়নি। আচ্ছা, যদি জানতে চাই যে কোয়ার্টিস্ট সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন, সাফার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন, সাফা আসলে কেমন এটা কোয়ার্টিস্ট? পাশাপাশি জিজ্ঞেস করলে তো আর কেউ খারাপ honest বলবে না। আমি অনেস্টলি যদি বলি, এন্ড থাকে I'm না, just kidding. অনেক আর্টিস্টের অনেক রকম আর কি আর কি কি বলবো এটাকে, থাকে না যে আর কি অনেক কমপ্লিকেশনস থাকে, এরকম জায়গায় থাকা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না, বা থাকে না একটু পরে আসা সেটে, থাকে না যে অনেক অনেক ধরনের প্রবলেম থাকে এক একজনের। সো সেক্ষেত্রে কি হয়, কোয়ার্টিস্টের সাথে আর কি কাজ করতে অনেক ডিফিকাল্টিস অনেক সময় তৈরি হয়। সেদিক থেকে আমার মনে হয় যে আর কি শি ইজ ভেরি পাংচুয়াল অ্যান্ড থাকে না যে অন টাইম, ভেরি রেসপন্সিভ, ভেরি হেল্পফুল, অ্যান্ড ওই জায়গা থেকে আমার খুবই ভালো লাগছে। Thank you so much. Thank you for so being an Thanks amazing for saying co-artist. such good words for me. না সো ওই জায়গা থেকে আর কি খুবই আর কি কোঅপারেটিভ ছিল, অ্যান্ড আমার মনে হয় খুবই ভালো একটা সময় কাটছে ওই জায়গায়, পুরো দ্য হোল প্রসেস, অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান। এবার সাফার কাছে শুনতে চাই পার্থ সম্পর্কে। I loved working with পার্থ, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে একটা ফিকশন, পার্থের সাথে আমার কাজ ছাড়া অনেকবার ইন্টারাকশনস Right. হয়েছে। সো তখন থেকে একটা আমার কাছে মনে হচ্ছে যে আই ওয়াজ ভেরি কমফোর্টেবল উইথ পার্থ। সো ফিকশন করা হয়েছে, তারপরে এই বড় প্রজেক্টটা করতে এসে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, Right. দ্যাট আই রিয়েলি লাইকড। বিকজ আমার কাছে অলওয়েজ মনে হয় যে অফকোর্স দুটো কো-আর্টিস্টের মধ্যে একটা কমফোর্টেবল সিচুয়েশন থাকবে, এটাই নর্মাল, বাট ফ্রেন্ড হওয়াটা কিন্তু হয় না। সো এখান থেকে আমার কাছে মনে হয় আমরা ফ্রেন্ড হতে পেরেছি পার্থ। অফ কোর্স। পার্থ একটু পজ নিল। না পার্থ, আমি বলি পার্থ খুবই চুপচাপ একটা ছেলে, এটা জানি না সবাই বসে কিনা, ও খুবই চুপচাপ, কম কথা বলে, অ্যান্ড আই থিঙ্ক আমার মতো এত তো এক্সপোজিভ না এত আচ্ছা, সব কিন্তু খুব ভালো কথা হয়ে গেল। এই যে অনেস্টির কথা আমরা বলছিলাম, অনেস্ট আপনার কি টোটাল অনেস্ট ছিলেন? যদি বলি একটা নেগেটিভ দিক বলেন সাফার সম্পর্কে, যদি বলি যে একটা নেগেটিভ দিক বলেন, তখন কি বলবেন? না, নেগেটিভ দিক ওরকম ভাবে আর কি, আমি আই সি পিপল অ্যাজ দে আর, অ্যান্ড আমার আর কি থাকে না যে আমি ভিতরে আর কি দেখবো যে আর কি ওকে এটা বললো কি এটা ভেবে, বা এটা এরকম ভাবে বললো আর কি। আমি ইন জেনারেল আমি এভাবে আসলে দেখি না, আমি আপনাকে যেরকম দেখতেছি সেরকম আচ্ছা আর কি। থাকে না যে আমি এখন আপনার ব্যাপারে জানলাম, বা আপনাকে আমি অনেকদিন ধরে চিনি, বা আমি একটা নেগেটিভ পার্সপেক্টিভ অপিনিয়ন ক্রিয়েট করলাম আর কি, আমি ওটা আর কি ইন জেনারেল দিই না। আমার যেটা মনে হয়েছে আমার যতটুকু দরকার আর কি কোয়ার্টিস্ট হিসেবে বা বন্ধু হিসেবে, আমার আর কি শি ইজ নাইস টু মি, সো দ্যাটস ইট। বাহ, যদি একই কোশ্চেন যে একটা নেগেটিভ দিক, অবশ্য এখন তো আর বলবেন না, উনি তো বলেনি কিছু। না এটা সত্যি কথা, নেগেটিভ এখন বলতে হলে খুব বলার জন্য একটা বানায়, তাও আবার অনেকক্ষণ চিন্তা করে বলতে হবে। দেয়ার ইজ নাথিং নেগেটিভ, আই থিঙ্ক পার্থ ইজ ভেরি সুইট। মানে থাকে না যে এই ব্যাপারটা ভালো লাগেনি ওর, এই একটা খারাপ দিক, একটা বদ অভ্যাস। এটা সত্যি কথা বললে তো আসলে বলাই যেত যদি থাকতো। ইটস সো ডিফিকাল্ট ফর মি, বিকজ এরকম কিছুই নেই। পার্থর সাথে যতদিন আমরা ছিলাম ওখানে, বিকজ আমরা দুজনেই নেটওয়ার্কের বাইরে ছিলাম, রাইট, অ্যান্ড ফ্যামিলি থেকে দূরে, বাট আই হ্যাড এ গ্রেট টাইম উইথ হিম, অ্যান্ড খুবই আমার কাছে মনে হয় আমরা মাঝে মধ্যে একটু দুষ্টামি করতাম, একটু গল্প করতাম, ও কি করছে না করছে এটা দেখতাম, এগুলো নিয়ে আবার কথা বলতাম। তো আমাদের খুব ফান টাইম কেটেছে, আমার কাছে একদমই। বাকি সহশিল্পীদের কথা বলছিলেন, তাদের সম্পর্কেও জানতে চাই যে নির্মাতা এবং সহশিল্পীদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল। নির্মাতাকে দিয়েই শুরু করি, কেমন ছিল শঙ্খ দাশগুপ্তের সাথে কাজের অভিজ্ঞতা, বা কেমন সে একজন হি ইজ আ টিচার, আই থিংক, Teacher. অ্যান্ড
তার সাথে কাজ করাটা আই থিঙ্ক একজন আর্টিস্টের জন্য অনেক পজিটিভ দিক, অনেক কিছু শিখতে পারবে একজন আর্টিস্ট, অনেক কিছু শেখার আছে দাদার থেকে, অ্যান্ড আমি অনেক কিছু শিখছি। আর আমি আরও কাজ করতে চাই তার সাথে, ডিফারেন্ট পার্সপেক্টিভ এক্সপ্লোর করতে চাই, অ্যান্ড থাকে না যে আর কি তার সাথে আর কি কথা বলে আর কি ইটস ফান, ইউনো আর কি সে অনেক ইনফরমেটিভ, থাকে না তার থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়, সে সব কিছু আর কি থাকে না অনেক যে জ্ঞান পাওয়া যায়। জ্ঞানী মানুষ অনেক, জ্ঞানের আর কি অনেক জ্ঞানী মানুষ। সো ওই দিক থেকে আই থিঙ্ক ইজ আ ব্রাদার অ্যান্ড আ মেন্টর। ওকে, সাফার অভিজ্ঞতা কেমন? আমার অভিজ্ঞতা হচ্ছে, আমার ওনার সাথে কাজের অভিজ্ঞতা শুরু হয় হচ্ছে বলি থেকে। ওনার সাথে আমার ফার্স্ট কাজ ছিল হচ্ছে বলি ইজ আ ওয়েব সিরিজ। সো আফটার দ্যাট আমাদের 4 বছর পরে আবার কাজ হলো, মাঝখানে আমাদের টিভিসি হয়েছে, বা 4 বছর পরে আমরা আবার কোনো ফিকশনস সো ওয়েব ফিল্ম করলাম। তো বলি থেকে পরিচয় হওয়ার পর থেকে ওনার সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, অ্যান্ড যদি ওয়ান ওয়ার্ড বলতে চাই, হি ইজ মাই মেন্টর। অ্যান্ড আমার শঙ্খ ভাইয়ের ব্যাপারে একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ওনার টিমটা এত সুন্দর, এত অর্গানাইজড, এত পারফেক্ট আমি বলবো। সো আমি যতবারই আসলে শঙ্খ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পাই না কেন, আমি কোনো কিছু না শুনে আগে বলি যে আই উইল ডু দিস ওয়ার্ক, তারপরটা যারটা যা হোক, আই উইল ডু দিস ওয়ার্ক, বিকজ আই লাভ ওয়ার্কিং উইথ হিম, I love working with his team, and every time I feels like whenever I work with him, it feels like homecoming. So আমার খুব ভালো লাগে। ওকে, কাজের আলাপ তো অনেক হলো, এবার একটু মজার প্রশ্নে যেতে চাই। প্রথম প্রশ্ন, শুটিংয়ে কে বেশি দুষ্টুমি করেন? দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কি মনে হয় কে বেশি করে? আমার মনে হয় আমরা একসাথে মিলিত হয়ে দুষ্টুমি ওকে, কার বেশি টেক নিতে হয়? এটা It depends. মানে Depends on it's totally up to director. right? ওকে, অফ ক্যামেরা কে বেশি চুপচাপ? I think আমি না, আমি সাফার কথা একটা আমি ইন্টারভিউতে একটা শুনছিলাম যে সাফাকে আসলে বাইরে থেকে দেখতে যত লাগে সে তার থেকেও একটু চুপচাপ। টয়া বলছিলেন আপনার আপনার খুব ভালো ফ্রেন্ডস নিশ্চয়ই, She's my best friend. বেস্ট ফ্রেন্ড, রাইট? সেও বলছিল যে কিন্তু সাফা হচ্ছে খুব চুপচাপ। তো আপনাদের হচ্ছে দুজনই খুব চুপচাপ, তার মধ্যেও পার্থ হচ্ছে বেশি না, চুপচাপ। আমি পার্টিকুলার প্লেসে চুপচাপ, Right. মানে যেখানে আমি আসলে মানুষজনের সাথে খুবই কমফোর্টেবল না, বা তাদের সাথে চেনা পরিচয় কথা খুব বেশি হয় না, সেখানে আমি খুবই রিজার্ভ। বা যারা আমার ফ্রেন্ড তাদের সাথে আমি অনেক ওপেন এবং খুব দুষ্টামি করি, অনেক গল্প করা হয়। ওকে, সেটে কে আগে আসেন কে পরে আসেন? আমাদেরকে ডিরেক্টর হাত ধরে দুজনকে একসাথে নিয়ে যেত, তো আগে পরে আসার কোনো উপায় নেই। আশা আর কি কারো যদি সিন পরেও শুরু হয় হ্যাঁ, তো তারও ওই টাইমেই কল আর কি, তো ওই টাইমে যে ব্রেকফাস্ট করতে পারেন ওই জায়গায় বসে থাকতে হবে কষ্ট, খুব পাংচুয়াল। পাংচুয়াল। আচ্ছা, শুটিংয়ের সেটে অনেক সময় এমন ঘটনা ঘটে যে ডিরেক্টর যখন অ্যাকশন বলেন তখন দুজন মানুষ একজন আরেকজনের সাথে মিশে যান, চরিত্রে ঢুকে যান, কিন্তু আবার যখন কাট বলেন তখন আবার অচেনা হয়ে যান। এই জিনিসটা কি আপনাদের সাথেও ঘটে কিনা? স্বাভাবিক এরকম। তখন তো আমরা আসলে একটা জোনে থাকি, একটা Right. সিচুয়েশনসে থাকি, একটা ক্যারেক্টার হয়ে আসলে ওই সিচুয়েশনটাকে ডিল করি। অফকোর্স কাট বলার পর ইউ উইল ব্যাক টু দ্য রিয়েলিটি Exactly. অ্যান্ড ইউ উইল বি ইউ, যেটা আসলে তুমি। ওকে, আচ্ছা, এই পর্যায়ে আরেকটা ছোট্ট একটা বিরতি নিতে চাই। জি, দর্শক কোথাও যাবেন না, আপনারা দেখছেন বৈশাখী আড্ডা। ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ছোট্ট একটা গেম খেলতে চাই, র্যাপিড ফায়ার, কিন্তু ওই রকম র্যাপিড ফায়ার না, একজনের আরেকজনের ব্যাপারে র্যাপিড ফায়ার। মানে কো আর্টিস্ট হিসেবে আপনি সাফাকে কতটা চিনেন বা সাফা আপনাকে কতটা চিনেন, আপনাদের কেমিস্ট্রি কেমন সেটা জানতে আমি দুটো অপশন দিব, আপনাকে চুজ করতে হবে যে সাফার আসলে কোনটা পছন্দ বা কোনটা সাফা চুজ করবে, আর আপনি পরে আমরা এটাতে তারপর আমরা মিলিয়ে দেখবো আসলে যে ঠিক হলো কিনা। জি। ওকে, প্রথমে পার্থর কাছে যাই। সাফার কোনটা পছন্দ, চা নাকি কফি? আই থিঙ্ক কফি। ইউর রাইট। আচ্ছা, সাফা আসলে কেমন, রোমান্টিক নাকি বাস্তববাদী, মানে প্র্যাকটিক্যাল নাকি ইমোশনাল? প্র্যাকটিক্যালি ইমোশনাল আই থিঙ্ক। ভেরি ডিপ্লোম্যাটিক। ওকে, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। অফ ক্যামেরায় সাফার যদি ক্যারেক্টারটা বলি সেটা আসলে কোন দিকে যাবে, বেশ একটু হিরোর দিকে নাকি আসলে ভিলেনের দিকে? না, আই ডোন্ট থিঙ্ক কোনো ভিলেনের ছাপ আছে, আই ডোন্ট নো, আমি ওটা জানি না, বাট ওকে আই থিঙ্ক শি ইজ ভেরি অর্গানাইজড। আমার ভেতরে একটা লুকানো বিশাল সওদাগর আছে, যার ব্যাপারে কেউ আম কিডিং। সবার মধ্যে আছে, সবার মধ্যে আর কি আছে। অ্যান্ড আমার যেটা মনে হয়
অর্গানাইজড অ্যান্ড প্র্যাকটিক্যাল আর কি সাফার ডাক নাম কি? ডাকটাম কি জিজ্ঞেস তো করা যাবে না। অ্যানাটমি এটা কি ডাক নাম ফুল নাম পার্থ একটু আগে বলেছে আমি তুমি বন্ধু হচ্ছে না কিন্তু মিলছে না, কথার সাথে কিন্তু মিলছে না। জানি না আমি ডাকনামটা ঠিক মাইনাস আমার কোনো নিকনেম নেই, এভরিওয়ান কল মি সাফা। সাফার একটা মুদ্রা দোষ। মুদ্রা দোষ কি মুদ্রা কথা দোষ আছে? জানি না। জেনারেল না, এটা তো আসলে মানুষ নিজেরটা নিজে বোঝে আমি না। জেনারেল মুদ্রা দোষ বলি মেয়েদের জেনারেল। হ্যাঁ সেটা হচ্ছে আর কি একটা জোনে মিনিমাম 20 থেকে 30টা ছবি তোলা লাগবে আর কি, যদি সুন্দর হয়ে যায় 1-2টা তারপরে আই থিঙ্ক আর কি এটা সব মেয়েদের মধ্যেই আছে। আই থিঙ্ক তারা I think যতক্ষণ না I'm not পর্যন্ত like that. আর কি আমার মনে হয় যে কোনো ইভেন্ট যেমন পহেলা বৈশাখ যেমন 150 থেকে 200 পিকচার তুলে ফেলবে, তারপরে সেখান থেকে 6টা থেকে 7টা শুনো আপলোড ছেলে, দেবে। তুমিও যখন ফটোশুট করতে যাবে না, তোমার যখন 20-30টা ছবি যখন একটাও ভালো লাগবে, তুমিও 150-200টা তুলবা। এটা খুবই ফালতু একটা লজিক হলো। না 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 হয়তো বা ছেলেদের ছেলেদের 20টা হয়, মেয়েদের মেয়েদের মুদ্রা দোষ। 200টা হয়। মেয়েদের 200টা, ছেলেদের কয়টা? ছেলেদের 20টা মেয়েরা 25টা prettier, আই থিঙ্ক so দ্যাটস ইনাফ। ওদের মেয়েরা প্রিটিয়ার, সো সুন্দর ছবি তো আরো বেশি হবে। প্রিটিয়ার দেখে তো বেশি ছবি তোলার কথা না, আর কি আরো কম ছবি তোলার আপনার কথা। কি একটা মতামত দুটো- এই ব্যাপারে? একটা দুটো ছবি তুলে আপনি I যার think সাথে it's fine. কথা বলছেন তার সেও কিন্তু একটা ফিমেল, সেও কিন্তু নাই। আপনার কথার সাথে আমি একমত হলাম না। টিম ভারী পড়লো কিন্তু পার্ট। সেটাই না, আই থিঙ্ক এটা সবাই এগ্রি করবে আমার সাথে, সব ছেলেরা এগ্রি করবে। ছেলেরা এগ্রি করবে। ছেলেরা এগ্রি করবে। আচ্ছা, সাফা কি এগ্রি করেন? আপনি কি আসলে এরকম কি ছবি? এই যে 200 ছবি তোলেন? পার্থর মতে আপনি হচ্ছে কোথাও কোনো ইভেন্টে বা কোনো ওকেশন হলে আমার আপনি এটা in perfection- general বলছি না, in আমি, general in general ও বলছি। ভুল বলেনি। আমার যেরকম পারফেকশন পছন্দ, Right. বিং আ ভার্গো, আমার পারফেকশন হতেই হবে। সো যে থেকে আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে আল টেক পিকচার। ওকে, আপনার জন্য গেম শেষ। এবার যদি বলি এক শব্দে অথবা অল্প কিছু কথায় চা গরমের অভিজ্ঞতা কেমন ছিল? I gained so much knowledge about that side of our country. এটাই বলবো আমি, যে আমি অনেক কিছু জানছি, শিখছি, and তারা যে অনেক আর কি তারা অনেক সুবিধা যে পায় না, আমরা যে অনেক সুবিধা পাই, তারা যে সুবিধা বঞ্চিত, এটা দেখে বুঝে আমার খুবই খারাপ লাগছে। সো এই জায়গাটা আমি বলবো যে আর কি অনেক কিছু তাদের ব্যাপারে জানছি, অ্যান্ড তাদের জন্য কিছু না কিছু করার ইচ্ছা আছে, অ্যান্ড এটা বলবো যে আর কি আমার একটা রিয়েলাইজেশনের জায়গা চা গরম থেকে। ওকে, এবার সাফার কাছে চলে যাই। পার্থর ব্যাপারে কোশ্চেন করব, আপনাকে অ্যানসার দিতে হবে। তো আমার শেষ আর কি? হ্যাঁ, হ্যাঁ শেষ। ওকে ওকে ইউ ডিড আ গুড জব। থ্যাংক ইউ। এবার আর আপনি হচ্ছে বলবেন যে ঠিক নাকি ভুল। ওকে, পার্থর কোনটা পছন্দ, চা নাকি কফি? কফি। ঠিক ঠিক। কফি অত একটা খাই না পছন্দ না। আসলে। ফার্স্ট ডে আমি ফেল। ওকে, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। পুরাই উল্টা, সমুদ্র। আমি এটা আমার সাথে মিলছে, আমার সমুদ্র পছন্দ। অ্যাক্রোফোবিয়া আছে আর কি, হাইট ফোবিয়া, তো আমি পাহাড়ে বেশি উঠতে পারি না। আচ্ছা ঠিক আছে, নতুন আমরা নতুন হ্যাঁ নতুন বন্ধু তো এই জন্য আর কি। আমরা অনেক কিছু হ্যাঁ আর আচ্ছা আমি অনেক জেনারেলাইজ করে বলছি, যেটা ইন জেনারেল যে মেয়েরা মেয়েরা পছন্দ করতে পারে। আমি ওটাই বলছি, এটা তো মিলে গেছে। হ্যাঁ, মানে মেয়েরা ম্যাক্সিমাম ছেলেরা পাহাড় পছন্দ করে। ট্রেকিং এন্ড এভরিথিং সবাই পছন্দ করে ওটা দেখে। আমার সমুদ্র ওকে, অনেক পছন্দ। আমি এবার বেটার করব, দেখো। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, ইমোশনাল নাকি প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। মানে ব্রেইন দিয়ে চিন্তা করে নাকি হার্ট দিয়ে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল। কি দিয়ে চিন্তা করব? প্র্যাকটিক্যাল। ওকে, একটা হয়েছে। পার্থর ডাকনাম কি? নতুন বন্ধু তো পার্থর কোনো নিকনেম আছে আমি জানি না। মনির। 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 ও, ওকে, এটা তো জানতাম না, আমার মনে হয় দর্শকও জানতো না। দর্শকও না, I don't জানতো think না। so, হ্যাঁ আমাকে এটা কি আপনার অ্যাকচুয়াল নামের সাথে কোনোভাবে সংযুক্ত? সংযুক্ত, হ্যাঁ পুরো নাম কি তাহলে? সেটা নাই বলি থাক। আচ্ছা ঠিক আছে। ডাকনামের জায়গায় থাকে। ওকে, ডাকনাম হচ্ছে মনির। হ্যাঁ মনির। ঠিক আছে, পার্থর একটা মুদ্রা দোষ। চুল ঠিক করে অনেক বেশি। আমি কিন্তু একটা মাত্র দেখেছি, দেখি আপনি ধরতে হ্যাঁ পারেন কিনা। আমার চুল সামনে পড়ে যেত বারবার, একটু এরকম করলে ভালো হ্যাঁ। লাগে। এটা আসলে সব এটা তো ছেলেদের সব না। ছেলেদেরই এখানে এটা আছে। ম্যাক্সিমাম ছেলেদেরই আছে, হ্যাঁ। আচ্ছা, যদি বলি যে এমন কোনো জিনিস যেটা পার্থ নিজের ব্যাপারে চেঞ্জ করতে চায়, সেটা কি ধরতে পারেন কিনা? নো আইডিয়া, অনেস্টলি আই হ্যাভ নো আইডিয়া। ওকে, পার্থর কাছে শুনতে চাই যে এমন কি কোনো জিনিস আছে? অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আছে। অনেক কিছু অনেক কিছু। কাজের ক্ষেত্রে যদি কাজের হয়, ক্ষেত্রেও থেকে শুরু করে পার্সোনাল লাইফ থেকে শুরু করে, তাই না আর কি নিজের। আই থিঙ্ক আই ওয়ান্ট টু বি মোর ডিসিপ্লিনড।
অ্যান্ড আরও বেশি হার্ড ওয়ার্ক করতে চাই, থাকে না যে আমার ইটস নট ইনাফ অফকোর্স, Yeah. অ্যান্ড বিং এন বেটার হিউম্যান বিং অফকোর্স, সো ওভারঅল সব কিছু মিলে আই থিঙ্ক ওকে, আই ওয়ান্ট টু ম্যানিফেস্ট আ লট অফ থিংস। চা গরমের অভিজ্ঞতা সম্পর্কে যদি বলি, এক কথায় বা অল্প কথায় কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, অল্প কথায় চা গরমের অভিজ্ঞতা বলবো হচ্ছে আমি খুবই আই ওপেনিং ছিল আমার জন্য। আমার কাছে মনে হয়েছিল যে আসলে অনেক কিছু জানতে পারলাম এই কাজের থ্রুতে, যেটা হয়তো বা নর্মালি জানা সম্ভব হতো না। এবং একটা লং পিরিয়ড যখন একটা জায়গায় থাকা হয় তখন আসলে তাদের ব্যাপারে অনেক কিছু জানা হয়, সেটা আসলে আমার এই কাজের মাধ্যমেই হয়েছে। আর এক কথায় যদি বলি চা গরমের সাথে এই চা গরমের কী মিল, তাহলে আমি বলবো হচ্ছে গরম এক কাপ চা খেলে আমাদের কি লাগে, আমাদের অনেক রিফ্রেশিং লাগে, অনেক অ্যাওয়েকিং চাঙ্গা লাগে, লাগে, হ্যাঁ। মনে হয় ঘুম ভেঙে গেল, আমি একদম ফ্রেশ হয়ে গেলাম, এবং অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাওয়েকিং লাগে। চা গরম হচ্ছে তেমনই একটা গল্প, যে গল্পটা দেখে মানুষের অনেক রিফ্রেশ লাগবে, অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাওয়েকিং লাগবে। Right. ইটস আই ওপেনিং, লাইক ইউ নিড টু লুক অ্যারাউন্ড। একা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করা উচিত। So আমার কাছে মনে হয় এটার সাথে এটার মিল আছে। রাইট। আচ্ছা, আপনাদের দুজনেরই আমরা আসলে নতুন কি কি কাজ দেখতে পারবো, নতুন কোনো আপকামিং কোনো প্রজেক্টস আছে কিনা? সাফার থেকে আগে শুরু করি। আমার ঈদে বেশ কিছু কাজ আসছে। রোজার ঈদ তো জাস্ট শেষ হলো, সো রোজার ঈদে বেশ কিছু কাজ করেছি, যেমন মৎস্যকন্যা, লিলিন, আরও বেশ কিছু আছে। অ্যান্ড কোরবানির দিয়েও চেষ্টা আছে যে ভালো কিছু গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হওয়া। যদি মৎস্যকন্যা নিয়ে আমি বলতে চাই, খুবই ডিফারেন্ট একটা গল্প আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ডিল করতে। আমি দেখছি, আমি তাই? খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, থ্যাংক ইউ সো মাচ। খুবই ইন্টারেস্টিং। সো এরকম ডিফারেন্ট গল্পে কাজ করতে চাই, বাট যেটা হয় হচ্ছে আমাদের গল্পর খুবই স্বল্পতা আমাদের ইন্ডাস্ট্রিতে। আমার কাছে মনে হয় আমরা আসলে কোনো কিছু রিস্ক নিতে ভয় পাই, যেমন সেখান থেকে মৎস্যকন্যা ওয়াজ আ বিগ রিস্ক, বিকজ এরকম ইলিউশন নিয়ে কেউ কাজ করে না। সো আই রিয়েলি হোপ এই কাজটা দেখার পরে আমাদের আরও অনেক নির্মাতারা যারা চেষ্টা করবেন নতুন গল্প করার এবং এরকম ডিফারেন্ট কিছু ট্রাই করার, সো এগুলো ট্রাই করতে চাই এবং কোরবানিতে বেশ কিছু গল্প আসবে যা দর্শক দেখবে। আচ্ছা, মৎস্যকন্যা নিয়ে যেহেতু বলেই ফেলেন, মৎস্যকন্যার গল্প নিয়েও একটু শুনতে চাই যে আসলে এই গল্পটা কেমন। ইতিমধ্যে এটাও যেহেতু রিলিজ হয়ে গেছে, দর্শক আসলে কেন দেখবে এই গল্পটার একটু হিন্ট বা টিজার ট্রেলার টাইপ কিছু একটা, যে গল্পটা আসলে এই নিয়ে। হিন্টস, টিজার, ট্রেলার পুরো নাটকই আসলে আছে ইউটিউবে। প্লিজ সার্চ মৎস্যকন্যা অ্যান্ড হ্যাভ দিস এক্সপিরিয়েন্স, বিকজ আমার কাছে মনে হয় যে এরকম ফিকশন করা হয়নি আগে এরকম টপিকে। সো নতুন কিছু দর্শক দেখবে, আর আমার কাছে মনে হয় আমিও অ্যাজ এ দর্শক নতুন কিছু দেখতে পছন্দ করি। সো জায়গা থেকে যদি কেউ নতুন কিছু দেখতে পছন্দ ভিন্ন করে, ধাঁচের প্লিজ গল্প। আপনারা মৎস্যকন্যা দেখবেন। আচ্ছা, ওকে, এবার পার্থর কাছে যাই, যে আপকামিং কি কি প্রজেক্টস আছে, কি কি আমরা কাজ পাবো সামনে? বেশ কিছু প্রজেক্ট করা হয়েছে, সেগুলো এখনো রিলিজ পায় না, রিলিজ পাবে। বেশ কিছু প্রজেক্ট আসছে ঈদে, মন থেকে মন, আরও বেশ কিছু কাজ আসছে, আলো। সো আশা করি সামনে আরও বেশ কিছু কাজের প্ল্যান আছে, ভালো কাজ করার ইচ্ছা আছে। সো দেখা যাক, ওভারঅল সব কিছু মিলে ভালো কিছু পাবে অডিয়েন্স ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। আচ্ছা, সাফার কাছে আরেকটু ব্যাক করতে চাই, যেতে চাই সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই যে আমরা এটা আমাদের সাক্ষাৎকার শুরু হওয়ার আগেও কিন্তু আমি আপনার সাথে কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি আপনাকে ফলো করি। তো একটা মজার কোশ্চেন আমার হচ্ছে জিজ্ঞাসা যে আপনার যে ফ্রেন্ড সার্কেল, আপনাকে নিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনা হয়, যে আপনাদের যে ফ্রেন্ড সার্কেলের যে ছবি, সেটাতে হচ্ছে সবাই সব গ্রুপে সাফাই আমি এটা আচ্ছা হ্যাঁ, সাফা হচ্ছে- তবে এদিকেই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সাফা হচ্ছে একা থাকে আর বাকি সবাই হচ্ছে কাপল থাকে। তো আসলে দর্শকরাও জানতে চাই, আমিও জানতে চাই যে এটা আসলে আমরা কবে আসলে সুখবর পাচ্ছি। এটা একটা সিক্রেট, যেদিন হবে সেদিন ধামাকা হবে। সে ধামাকার জন্য তো সবার অপেক্ষা করতে হবে, এভাবে বলে দিলে হবে? আচ্ছা, এই যে মানুষ আপনার ভক্তরা এই যে আপনাকে নিয়ে এই মজাগুলো করে, এটা আপনার আসলে কেমন লাগে? আমার কাছে মনে হয় আমি যে কোনো হেলদি মজা খুবই এনজয় করি, আনটিল অর আনলেস এটা খুবই অফেন্সিভ হয়ে যায়। সো ওই যে আমার এটা খুবই ভালো লাগে যে মেয়েরা অনেকেই বলে যে এই গ্রুপে সাফা আমি, আই লাইক ইট। আমার তো মনে হয় এটা যদি আরো বেশ কিছু বছর চলতে থাকে, আমি মনে হয় এই গ্রুপে সাফা আমি নিয়ে একটা গ্রুপই খুলে ফেলতে পারবো। এভরিওয়ান উইল জয়েন দিস গ্রুপ অ্যান্ড উই উইল মিট এরকম ওকেশনস অ্যান্ড অল দ্যাট। Meet-ups তো হবেন। হ্যাঁ, বাট আমার খুবই ভালো লাগে, আমার কাছে আমার বন্ধুদের সাথে থাকতে ভালোই লাগে। অ্যান্ড ওরা আমাকে কখনো এরকম ফিল আমাদের মাথাটা আসে না, এটা হচ্ছে কিছু দর্শকের মাথা ব্যথা আর কি। আচ্ছা, ওকে, পার্থর কাছ থেকেও শুনতে চাই আসলে এই যে সোশ্যাল মিডিয়ার ঠিক ট্রলিং না, আসলে সোশ্যাল মিডিয়ায় তার কথা নিয়ে মজা করা হয়, নিশ্চয়ই আপনাকে নিয়েও করা হয়, বা কিছু ফানি কমেন্টস পোস্টের নিচে, এগুলো আসলে কেমন
এগুলো নিয়ে আপনার ফিলিংস কি আসলে, যে এনজয় করেন নাকি আসলে সবসময় ভালো লাগে না? পজিটিভ জিনিস তো অফকোর্স এনজয় করি, অ্যান্ড যদি আর কি থাকে না যে আর কি আই থিঙ্ক মানুষের সবারই কিছু না কিছু অপিনিয়ন্স থাকে, আই থিঙ্ক অপিনিয়ন্সগুলো নিজের মধ্যে থাকাই ভালো। অ্যান্ড আমার মনে হয় যে এটা করা উচিত না, সবারই সবার প্রতি রেসপেক্টফুল থাকা উচিত। থাকে না যে এখন থাকে না যে আমাদেরকে হয়তো অনেক বেশি স্ক্রিনে দেখে, এই জন্য হয়তো অনেক বলে বা এটা অনেক ওটা কিউরিওসিটি থাকে, বলে অনেক কিছু বলে। হ্যাঁ, সো আলটিমেটলি আমি বলবো যে আর কি বাজে মন্তব্য না করাটাই উচিত, এক্ষেত্রে সবারই ভালো। আজ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে, দর্শকরা এনজয় করবে। আপনাদের আবারও শুভ নববর্ষ। থ্যাংক শুভ ইউ। নববর্ষ। শুভ নববর্ষ। এক কাপ গরম চায়ের মতোই কিছু গল্প থাকে ধীরে ধীরে অনুভব করার। চা গরম ঠিক তেমনই এক গল্প, যেখানে আছে ভালোবাসা, মানুষ আর পাহাড়ের নীরবতা। এই বৈশাখে আপনারাও দেখে নিতে পারেন এই ভিন্ন স্বাদের ওয়েব ফিল্ম। সবাইকে জানাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ।